খুঁজে পেয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেডিটেশন সেশনে। আমাদের আজকের টপিক হচ্ছে অর্ডার অ্যান্ড কেওস। অর্ডার অ্যান্ড কেওস এই থিমটা মনে আসার কারণ হচ্ছে যে আমি কয়েকদিন আগে একটা ইউটিউব ভিডিও দেখছিলাম। সেটা হচ্ছে এই যে কেওস থিওরি শুধু না, আসলে এই যে ডবল পেন্ডুলামের উপর। এবং ডবল পেন্ডুলাম এমন একটা জিনিস যে দুটো পেন্ডুলাম একসাথে লাগানো থাকে এবং তাতে দেখা যায় একটা কেওটিক, এবং তাদের ইনিশিয়াল যেটা অবস্থা, ওই অবস্থায় যদি খুব সামান্য চুল পরিমাণ একটু পার্থক্য থাকে, সেটার কারণে দেখা যায় যে একসময় তাদের ভিতরে একটা কেওটিক প্যাটার্ন তৈরি হয়। তো আর বাটারফ্লাই ইফেক্ট এই শব্দটা একটা পরিচিত শব্দ, যুগল। বাটারফ্লাই ইফেক্ট এটাই বোঝানো হয় যে যে কোনো একটা খুব ক্ষুদ্র একটা ঘটনা, যেমন একটা বাটারফ্লাই সে যখন পাখা নাড়ে সেটাতে তো খুব সামান্য বাতাসের নড়াচড়া হয়। তো ওই বাতাসের নড়াচড়ার জন্যই হয়তোবা অনেক দূরে হাজার হাজার মাইলের একটা হারিকেনও তৈরি হতে পারে ওই ইফেক্টের কারণে, ওইটুক প্রভাবকের কারণে। এই জন্য আমরা সবসময় এটা আলোচনা করি যে অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি প্ল্যানিং করে কোনো লাভ নেই, কারণ এত এত অজানা প্রভাবক থাকবে যে প্ল্যানিংটা আসলে একটা ইলিউশন। আমাদের ব্রেইন আমাদেরকে যেমন ধোকা দেয়, একটা নিরাপত্তার ধোকা দেয় যে না আমরা সিকিউরড আছি বা নিরাপত্তার জন্য চেষ্টা করে। আমাদের ব্রেন সবসময় প্যাটার্ন সিক করে, যে সবকিছু হতে প্যাটার্ন মানে নিশ্চয়তা খোঁজার চেষ্টা করে এবং বিপদ নির্ধারণ বা ডিটেক্ট করার চেষ্টা করে। তো এই কারণে যখন সবকিছু আমরা সবকিছুর মধ্যে অর্ডার খোঁজার চেষ্টা করি, এই জন্যই কেওসকে আমরা ভয় পাই। কিন্তু কেওস এবং অর্ডার এইটা যেমন বাটারফ্লাই ইফেক্টের, যেমন ওইটার কোনো রকম আসলে মানে আগে থেকে কখনোই ওটা প্রেডিক্ট করার কোনো সুযোগ নেই, ঠিক সেরকম আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রেই আসলে প্রেডিক্ট করার কোনোই সুযোগ নেই, বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। তাহলে আমরা যদি এরকম একটা মোহের মধ্যে থাকি না, আমরা যারা প্রেডিক্ট করতে পারি, আমরা প্ল্যান করতে পারি, আমরা একেবারে সিকিউর প্ল্যান করতে পারি যে এই প্ল্যানের বাইরে যেতে পারবে না বা যাওয়া সম্ভব না, সুতরাং আমি একেবারে নিরাপদ থাকবো, তাহলে সেটা হবে এক ধরনের অর্বাচীনতা। তাহলে মেটা কগনিশন হচ্ছে সেটাই, যখন আমরা বুঝবো না আমার এই প্ল্যানের বাইরে অনেক কিছু হতে পারে। সুতরাং সবসময় এইরকম একটা যদি অবস্থানে আমরা থাকি যে যাই হোক না কেন আমার নিয়ন্ত্রণে কোনো কিছুই নাই, কখনো ছিলও না, কিন্তু আমরা ভেবেছি যে আমার নিয়ন্ত্রণে ছিল, এবং এটা ভাবার কারণে আমরা নিজেদেরকে অনেক ব্লেম করেছি। আমার জীবনে আমি এই কাজটা না করে এটা যদি করতাম তাহলে অনেক ভালো হতো, জীবনে এই ভুল কাজগুলি করেছি। তো আসলে কোনো কিছুতে আমাদের নিয়ন্ত্রণ এককভাবে ছিল না, যেটাকে আমরা মনে করি, যেটার দায় নেই, যে আমাদের ব্রেইন দ্বারা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ব্রেইন এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ব্রেইন সবসময় অনেক রকম প্রভাবকের কারণে সে সিদ্ধান্ত নেয়, এবং সেটা ব্রেইনের নিজের ডেভেলপমেন্টের যেমন একটা প্রভাব আছে, পারিপার্শ্বিকতার প্রভাব আছে, এবং সেটার বাইরেও যেটা অনেক বিজ্ঞানীরা এখন এটাও বলেন যে একটা প্লেটোনিক স্পেস, যেটা আমাদের যেটা পরিচিত যে ডাইমেনশন বা পরিচিত যে জগৎ রিয়েলম, এইটার বাইরেও আমাদের অজ্ঞাত জগৎ থেকে আমাদের সমস্ত কিছু জ্ঞান প্রজ্ঞা এগুলি সবকিছু আসে। এবং তাদের ধারণা অনুযায়ী যেমন একজন শিল্পী যখন একটা সুন্দর ছবি আঁকেন, তাহলে আসলে ওই যে আর্টের জগৎ থেকে আর্ট আসতেছে, এবং সেই শিল্পীকে একটা জাস্ট একটা 3D প্রিন্টারের মতন ব্যবহার করছে। অর্থাৎ শিল্পীকে ব্যবহার করে আর্ট এই জগতে এটা মানে ম্যানিফেস্টেড হচ্ছে। তো এই ধরনের, এবং এগুলি নিয়ে অনেক সুন্দর সুন্দর গবেষণাও হচ্ছে। এটা আমরা আগেও আলোচনা করেছি যে জেনোবট বা যেরকম অ্যান্থ্রোবট, যে সমস্ত কোষে যা করার কথা না তারা সেগুলিও করতে পারে। তো এআই এরাও কিন্তু তাই, এদেরকে দিয়ে মানুষ যা আশা করেছিল তার চাইতে বেশি কিছু অ্যাচিভ করা সম্ভব বা অ্যাচিভ করা যায়। এবং এই জিনিসগুলি এতই অপ্রত্যাশিত যে আমিও মাঝে মাঝে অবাক হই, যে এটা মনে হয় অবিশ্বাস্য। যেমন একসময় আমি বিভিন্ন ধরনের ফেসবুক ব্যানার বা পোস্ট বানাতে হলে ক্যানভা, পাওয়ার পয়েন্ট এগুলি দেখতে হতো, অথবা অন্য যারা প্রফেশনাল তাদের সাহায্য নেওয়া হতো। অথচ এগুলি এখন এমন সহজ
যে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব এবং ওরা কয়েক সেকেন্ডের মধ্যে, এবং সেগুলি সমস্ত ফ্রি, কোনো পেইড কোনো কিছু ছাড়াই অনেক ভালোভাবে ব্যবহার করা যায় এআই। যদিও এআই নিয়ে অনেক স্টিগমা আছে যে এটা আমাদের মস্তিষ্ককে অলস করে দিচ্ছে, কিন্তু আসলে যে কোনো নতুন জিনিসের প্রতি মানুষের ভয়, অজানাকে প্রতি মানুষের ভয়, কারণ সেটাকেই মানুষ থ্রেট হিসাবে দেখে, কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়, যে কারণে নতুন কোনো কিছুর প্রতি মানুষ সবসময় একটা নেতিবাচক ধারণা পোষণ করে, এটাও স্বাভাবিক। তো আজকে আমাদের সেশনে যেটা অর্ডার এবং কেওস, এখানে আসলে আমরা মূলত কি করব, আমাদের যেটা হচ্ছে যে অর্ডার এবং কেওস নিয়ে আসলে চিন্তা করে কোনো আমাদের লাভ নেই। আমাদের জীবনে যে কেন অর্ডার আসে না, কেন শুধু কেওস আমরা দেখি, বা আমাদের জীবনে আমরা কেওস থেকে এড়িয়ে যেতে চাই, কিন্তু আমরা যদি ওই কেওটিক আমি যে ভিডিওটা দেখেছিলাম যে আসলে কেওটিক সিচুয়েশনের ভিতরেও একটা প্যাটার্ন লুকানো আছে, একটা স্তরে যেটা কেওস, আর একটা স্তরে সেটাই হচ্ছে একটা অর্ডার। তো আসলে যেমন একটা প্ল্যাংটনকে ছোট ছোট মানে যে খায়, প্ল্যাংটনকে দেখা যাচ্ছে যে তিমি মাছ খাচ্ছে। তো মানে যে খাদ্য চক্র যে বিভিন্ন ভাবে একটা আর একটাকে খাচ্ছে, তো একটা দৃষ্টিতে মনে হতে পারে যে এটা একটা বর্বরতা, কিন্তু আসলে ইকোসিস্টেমের জন্য এটাই প্রয়োজন। তাছাড়া সবগুলি হয়তো এরকম থাকতো না। এখন ইকোসিস্টেম আমরা বলছি, এটা আমাদের সীমিত জ্ঞান থেকে বলছি, হ্যাঁ, কিন্তু এই জ্ঞানটা তো আমাদের সীমাবদ্ধ জ্ঞান। আমাদের একটা যা কিছু আমরা জেনেছি বলে মনে করি, তার সাপেক্ষে আমরা একটা তত্ত্ব উপস্থাপনা করি যে হ্যাঁ আসলে যে সুন্দরবনে বাঘ, এরকম হরিণ থাকলে পর এরকম বাঘ থাকবে, বা বাঘ যদি বেশি বেড়ে যায় তাহলে আবার খাদ্য সংকট দেখা দিবে, তারা তখন লোকালয়ে হামলা করবে। কিন্তু এই যে আমাদের মানে মানবীয় তত্ত্ব বা জ্ঞান, এই জ্ঞানও তো অত্যন্ত সীমাবদ্ধ। এগুলি আমরা খুব ক্ষুদ্র একটা স্কোপের যে মানে সায়েন্সের মতন, সায়েন্সের এক একটা থিওরি দিয়ে সীমাবদ্ধ কিছু জিনিস সম্পর্কে জানা যায়, কিন্তু তার বাইরে অনেক কিছু সে আর ব্যাখ্যা করতে পারে না। যে স্পেস এক্সপ্যানশন কেন হচ্ছে, আলোর গতির চাইতে বেশি এক একটা মানে গ্যালাক্সি কেন এক পরস্পর থেকে চলে যাচ্ছে, এটার কোনো বিজ্ঞানীরা ব্যাখ্যা দিতে পারেন না। তারপরে এই যে কিভাবে কোয়ান্টাম ফিল্ড থিওরি কিভাবে কাজ করে, বা যেটা কিভাবে এনট্যাঙ্গলমেন্ট কিভাবে কাজ করে, এগুলির কোনো ব্যাখ্যা বর্তমান সায়েন্সের এখনকার পর্যন্ত জ্ঞানের বাইরে। তাহলে এই যে আমাদের অজানা বিষয়, অজানা অনেক কিছু, এইটাকে আমরা যদি মানে আমাদের ভিতরে চেষ্টা করি চর্চা করতে, তাহলে আমাদের জ্ঞানের গরিমা অনেক কমে যাবে, এবং তখন আমরা বুঝতে পারবো যে না আসলে আমরা কিছুই জানি না, আমরা কেউই কিছুই জানি না। অন্যদের কথা বাদ, কারণ অন্যদের সাথে কম্পেয়ার করাটা ওইটা একটা মূর্খতা, কিন্তু আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আমরা আসলে তেমন কিছুই জানি না। তাহলে যাই হোক, আমরা এক্সপ্লোর করি। তো এইভাবে আমরা শুরু করি আমাদের মেডিটেশন। আমরা নিঃশ্বাস নিব চোখ বন্ধ রেখে, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে নাক দিয়ে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও নাক দিয়ে শ্বাস নিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। আমি এখন মেডিটেশনের মধ্যে আছি। তো আমি গত কয়েকদিন আগে একটা পডকাস্ট দেখছিলাম ডেভিড ইগলম্যানের, এবং ওনার এই পডকাস্টে ইনার কসমস, এই ইউটিউব চ্যানেলে, এটা ফ্রি, সবাই যে কেউ এটা দেখতে পারেন। তো ওই পডকাস্টে উনি গত সেশনে আলোচনা করেছিলেন একজন সাইকিয়াট্রিস্টের সাথে, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, এটা সার্চ করলেই পাওয়া যাবে, ডেভিড ইগলম্যান পডকাস্ট ইনার কসমস, ওনার যে লেটেস্ট 135 নাম্বার এপিসোডে। তো সেই সাইকিয়াট্রিস্ট, উনি হচ্ছে বিশ্বের সবচাইতে সেরা একজন হিপনোটিস্ট বা হিপনোসিস বিশেষজ্ঞ। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি।
তো ওনার একটা অ্যাপ্লিকেশনও আছে ওয়েবসাইটে, সেটা হচ্ছে যে সেলফ হিপনোসিসের উপরে, এবং উনি অনেক গবেষণা করেছেন, এবং ওনার নিজের স্ত্রী তার যে ওনাদের যে দুটো বেবি হয়েছিল ওই সময় উনি কোনো রকম অ্যানেস্থেসিয়া ব্যবহার করেননি, উনি হিপনোসিসের মাধ্যমে, এবং এমনভাবে ওনাদের যে সন্তান হয়েছে যে এক বড় সন্তানের মানে ওজন ছিল 10 পাউন্ড, অর্থাৎ প্রায় 4 কেজি, অথচ তারপরে তার স্ত্রীকে অ্যানাস্থেসিয়া ছাড়া শুধু উনি হিপনোসিসের মাধ্যমে মানে ব্যথাবিহীনভাবে উনি সন্তান প্রসবের একটা ব্যবস্থা করেছিলেন। তো আমাদের এই জিনিসটা এই জন্য বললাম যে আমাদের শারীরিক যা কিছু ব্যথা বেদনা বা এই যে এই স্টিমুলেশন বা এগুলির এক একটা সিগন্যাল, এক্সটার্নাল এরকম অনেক সিগন্যালও আছে, তো এগুলি কিন্তু আমাদের ব্রেইন ইন্টারপ্রিট করে। তো উনি যেটা বলেন সেটা হচ্ছে যে ব্রেইনের এই ইন্টারপ্রিটেশনের জায়গাটাকে যদি আমরা জাস্ট প্রোগ্রামিং এর মতো, এবং ব্রেইন খুব ইজি প্রোগ্রামে চলে, যেটা আমাদের কল্পনার বাইরে। আমরা মনে করি অনেক কিছু শিখতে হবে, কোর্স করতে হবে, কিন্তু সেটা না, খুব ইজি প্রোগ্রামিং, যেটা এত সহজ যে এটা আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। যে কারণে আমরা বাচ্চাদেরকে গালাগালি করি যে এই একটা গাধা, তুই একটা গাধা। তাহলে এটা যে কত ক্ষতিকর একটা প্রোগ্রামিং সেটা আমরা বুঝি না। ঠিক সেইভাবে ওনার পদ্ধতিতে যদি আমরা জাস্ট মেডিটেশনের মতন, বা উনি সিম্পলি শুধু ব্রিদিং এর উপর ফোকাস করার পরে যদি আমরা আমাদের শরীরে যেটা আমাদের একটা পেইনফুল স্টিমুলেশন, যেটা ব্যথা হতে পারে বা কোনো কিছু এক্সটার্নালও হতে পারে, সেটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি, এক পাশে আমাদের সামনে একটা স্ক্রিনের অর্ধেকে আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা ওনার পদ্ধতি অনুযায়ী এখন যদি আমাদের সামনে একটা স্ক্রিন দেখি, এবং সেই স্ক্রিনটাকে যদি আমরা দুটো ভাগ করি, স্প্লিট উইন্ডো, এবং তাতে বাম দিকে যদি আমরা দেখি যে যেই স্টিমুলেশন বা যেই একটা ইমেজ যেটা আমার জন্য, যেটা আমি আসলে পছন্দ করছি না বা যেটা থেকে আমি বেরোতে চাই, সেটা হতে পারে কারো যদি কোনো শারীরিক কোনো ব্যথা বা বেদনা বা এরকম কিছু থাকে, বা এমন কোনো কিছু থাকে যে আমার এইরকম একটা অভ্যাস যেটা থেকে আমি আসলে মুক্তি চাই, যেটা আমার জন্য কনফ্লিক্টিং, অথবা কোনো বাইরের কোনো স্টিমুলেশন হতে পারে, বিশেষ কারো আচরণ যেটা আমাকে সবসময় হয়তো পীড়া দেয়, এরকম কোনো কিছু থাকতে পারে, বা কারো অন্য ফিনান্সিয়াল চিন্তা থাকতে পারে, বিজনেসের চিন্তা থাকতে পারে, পড়াশোনার চিন্তা থাকতে পারে, চাকরির চিন্তা থাকতে পারে। তো এইগুলির যা যা কিছু হতে পারে সেইটা একপাশে ভিজুয়ালাইজেশন করতে বলেছেন। আর ডান দিকের স্ক্রিনে উনি বলেছেন যে এই হিপনোসিস অবস্থায়, অর্থাৎ মাঝে মাঝে জাস্ট ব্রিদিং, উনি যেভাবে বলেছেন যে নাক দিয়ে শ্বাস নেওয়া, একটু শ্বাস ধরে রাখা, আবার মুখ দিয়ে শ্বাস ছাড়া, উনি এভাবে বলেন। তো ওভাবে করার পরে যখন ডান দিকের স্ক্রিন আমরা যেভাবে করি না কেন এটা একই কাজ করবে। ডান দিকের স্ক্রিনে যদি আমরা ভিজুয়ালাইজ করি যে আমরা আসলে কি দেখতে চাই, সেই কি দেখতে চাই সেটা হচ্ছে যে ডান দিকের স্ক্রিনে যদি আমার কোনো ব্যথা থাকে, যেমন অনেকে আছে যাদের আর্থ্রাইটিসের সমস্যা, এবং আমরা জানি যে আমাদের হাঁটুর যে জয়েন্ট, সেই জয়েন্টে ইনফ্লামেশন হলে সেটা হচ্ছে আর্থ্রাইটিস। তাহলে যদি বাম দিকের স্ক্রিনে দেখে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে আমার যে আর্থ্রাইটিসের ওখানে ওই যে ইনফ্লামেশন হচ্ছে, বা ওখানের জয়েন্টগুলির ভিতরে যে স্মুথনেস থাকে, যেটা মোবিল গাড়ির ইঞ্জিন অয়েল বা মোবিল যেরকম কাজ করে, সেই ধরনের ভিসকাস যে ম্যাটেরিয়াল সেগুলি যদি কমে যায়, শুকিয়ে যায়, তখন ওগুলির নড়াচড়াগুলি তখন একটু স্টিফ হয়ে যায়। তো সেটা যদি আমরা ভিজুয়ালাইজ করি, আর ডান দিকে যদি আমরা ভিজুয়ালাইজ করি যে এটা পরিপূর্ণভাবে কাজ করছে, এটা যদি অ্যাজ ইফ এটা যদি একেবারে স্বাভাবিক থাকতো তাহলে কিভাবে চলতো, জাস্ট এটা ভিজুয়ালাইজ করা। এখানে কিন্তু বিশেষ কোনো স্ট্রেস না, জোর করে বিশ্বাস করার চেষ্টা না, কল্পনা না, জাস্ট ভিজুয়ালাইজ করা, ইমেজ, একটা মুভির মতন বা একটা পিকচারের মতো জাস্ট ইমাজিন করা যে ওই রকম অবস্থায় একটা
বাম দিকের স্ক্রিনে হচ্ছে একটা ক্ষতিগ্রস্ত জয়েন্ট, আর ডান দিকের স্ক্রিনে হচ্ছে একেবারে সুস্থ জয়েন্ট, সুস্থভাবে কাজ করছে। এখানে কিন্তু উইশফুল 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ধীরে ধীরে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে এভাবে যদি আমরা স্প্লিট ভিশন বা স্প্লিট স্ক্রিনে যদি আমাদের যে কোনো একটা সমস্যা এবং সমস্যাবিহীন অবস্থাটাকে ভিজুয়ালাইজ করি, এবং উনি যেটা বলেছেন যে ইনভ্যারিয়েবলি যে কেউ এই টেকনিকে কাজ করুক না কেন তার 50% ইমপ্রুভমেন্ট একেবারে অবধারিত অবশ্যই হবে। এটা প্লাসিবো ইফেক্ট হোক বা যাই হোক, তার চাইতে বেশিও হতে পারে। এটা নির্ভর করে কে কত বেশি সাজেস্টিভ, কে নিজের ভিতরে মানে কার ভিতরে বিশ্বাসে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে, যে অন্ধবিশ্বাস না আমি এটা বিশ্বাস করি, আমি এটা আই শুড ট্রাই, মানে অবিশ্বাস নিয়ে নয়, দূর এটা কি হবে, মানে আগেই যদি অবিশ্বাস থাকে তাহলে তো আসলে সফল হবার সম্ভাবনা কম থাকে। সুতরাং বিশ্বাস অবিশ্বাস না, জাস্ট এটা এভাবে ভিজুয়ালাইজ করা। এটা এই কারণে বললাম যে এটা একটা টেকনিক, আর আমাদের জীবনে তাহলে কি আমরা সকল সমস্যার সমাধানকে এভাবে পাবো? এটা কিন্তু পাবো না। আমি যদি এখন সবকিছুকে এভাবে ক্যাটাগরাইজ করে স্ক্রিনের ভিতরে দেখতে থাকি, তাহলে আমার সকল সমস্যা, যেমন আমার যদি কালকে একটা স্টুডেন্টের যদি পরীক্ষা হয়, এখন আমি যদি কোনো পড়াশোনা একেবারেই করছি না বা পারছি না, বা আমার ক্যাপাবিলিটির বাইরে যে কোনো কারণে হোক না কেন, এর কারণে দোষের কিছু না। সবাইকে যে পড়াশোনা করে একদম ভালো রেজাল্ট করতে হবে এটাও একটা স্টিগমা। তো আমার যদি এখন ভিজুয়ালাইজ করি যে আমার পড়াশোনা কিছুই আমি পড়ি নাই, কিন্তু আর একটা পাশে আমি ভিজুয়ালাইজ করছি সমস্ত পড়া আমার হয়ে গিয়েছে, তাহলে এটা কতটুকু ইফেক্টিভ হবে? এটাও একটা সুন্দর গবেষণা বা একটা পরীক্ষার বিষয়। এটাও কেউ টেস্ট করে দেখতে পারেন যারা স্টুডেন্ট। কিন্তু আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জীবনের সবকিছুকে আমরা এভাবে আমাদের চাইতে হবে, সবকিছুকে রেডিমেড চেঞ্জ করার দরকার আছে? অনিশ্চয়তা যদি থাকে সেটাকেও আমাদেরকে আলিঙ্গন করতে হবে। আমার সুযোগ আছে এটাকে আমার রিভার্স করার, এটাকে আমি চেঞ্জ করার। কিন্তু যদি আমি সেটা না করি, যে আচ্ছা ঠিক আছে আমি দেখি কোন পর্যন্ত আমি যেতে পারি আমার রেজিলিয়েন্স ডেভেলপ করার জন্য। যেমন রেজিলিয়েন্স নিয়েও আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেটা হচ্ছে যে রেজিলিয়েন্স যদি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা এটা অনেক বাড়াতে পারি, যে আমরা যেই সিচুয়েশনগুলিতে এড়াতে চাই সেই সিচুয়েশনগুলিকেই আমরা যদি আমাদের এই হিপনোসিস অবস্থায় ওটাকে যদি ভিজুয়ালাইজ করি, তাহলে সেটা আমাদের রেজিলিয়েন্স অনেক বাড়াবে, যেটা আমরা রিভার্স মেডিটেশনে করি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে এই যে আমরা কিছু টেকনিক শিখলাম বা জানলাম এ সম্পর্কে, এটার সাথে অর্ডার এবং কেওসের কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে এটাই যে এই যে যত রকম টেকনিক, সেলফ ইমপ্রুভমেন্ট বা নিজের সমস্যার সমাধানের চেষ্টা, এগুলি সবই হচ্ছে অর্ডারলিনেস। আমরা সবসময় আমাদের ব্রেইন চায় সবকিছুর ভিতরে অর্ডার চায়, শৃঙ্খলা চায়, প্যাটার্ন। আমরা সবকিছুর ভিতরে প্যাটার্ন খোঁজার চেষ্টা করি। তো এটার বিপরীত হচ্ছে কেওস। আমরা সবসময় কেওসকে ভয় পাই, কিন্তু আমাদের ব্রেইন এভাবেই তৈরি। অথচ এক স্তরে যেটা কেওস, আর একটা স্তরে হয়তো সেটাই অর্ডার। আমাদের যেটা এক একটা বিভিন্ন অ্যাটম, নিউক্লিয়াস, সেগুলি বা ইলেকট্রন, এগুলি যেভাবে ঘুরছে বা যেগুলি এগুলি তো মানে কোয়ান্টাম স্টেটে থাকে,
ইন্ডিভিজুয়ালি প্রতিটা ইলেকট্রন। তো সে ক্লাউডের মতন, সে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ক্লাউড। তাহলে এই যে ক্লাউডের অবস্থাতে যেটা থাকছে সেটা কিন্তু আসলে একটা কেওটিক। আমরা যখনই ওটাকে যদি মেজার করি তখনই ওটা অর্ডারলিনেস ওটার ভিতরে আসবে। তাহলে কেওস এবং অর্ডার আসলে এই দুটোই আমাদের ব্রেইন তৈরি করেছে। কেওস বলেও কিছু নেই, অর্ডার বলেও কিছু নেই। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের প্রত্যেকের জীবনে যা কিছুই ঘটছে সেটাকে যদি আমরা অর্ডার সবসময় তার ভিতরে খোঁজার চেষ্টা করি, সবসময় একটা ভালো কিছু বা যেটা আমার জন্য সেফ, যেটা আমার জন্য নিরাপদ বা আনন্দদায়ক সেগুলিকে খোঁজার চেষ্টা করি, তাহলে আসলে জীবনের আসল যে থ্রিল সেটা থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করব। জীবনের আসল থ্রিল হচ্ছে অ্যাডভেঞ্চারের মতন, শিকারের মতন। যারা শিকার পছন্দ করেন বা মাছ শিকার হোক যাই হোক, তারা জানেন যে শিকারের যে নেশা আনন্দ সেটা কিন্তু শিকার পাওয়াটাই শুধু না, ওই যে শিকারের জন্য চেষ্টা করা, অপেক্ষা করা, তার ভিতরেও কিন্তু থ্রিল, এবং ওটাতে ডোপামিন সার্জ হয়, যেটা আমরা আগেও আলোচনা করেছি যে ডোপামিন কিন্তু রিওয়ার্ড পাওয়ার সাথে নির্ভরশীল না। রিওয়ার্ডের জন্য যখন প্রচেষ্টা থাকে, এবং গবেষণাতে দেখা গেছে যখন মানে এই প্রচেষ্টা করলে রিওয়ার্ডটা পাবোই এই নিশ্চয়তা যখন না থাকে তখনই কিন্তু বেশি ডোপামিন সার্জ হয়। তাহলে আমরা চেষ্টা করছি, যেমন পরীক্ষা যদি থাকে, পরীক্ষার পড়াশোনা করছি কিন্তু আমি জানি না পাশ করতে পারবো কিনা, বা একটা ভালো একটা ইন্টারভিউতে আমি সফল হব কিনা, এই যে অনিশ্চয়তা যখন থাকবে তখনই ডোপামিন সার্জ যাবে। কিন্তু আমি যদি জানি যে আচ্ছা এই পরীক্ষাটা অ্যাটেন্ড করলে আমি পাশ করে যাব, বা এই ইন্টারভিউটা দিলে আমার জন্য এই জব বা এরকম একটা পজিশন আমি পেয়েই যাব, তাহলে কিন্তু ওটা আমাদের জন্য থ্রিলিং হবে না। তাহলে জীবনের যে অর্ডার এবং কেওস, এই শব্দ দুটো আসলে অ্যাম্বিগুয়াস, এবং এটা আমাদের ব্রেইন তৈরি করেছে, যেটাকে আমি সবসময় বলি মেটাকগনিটিভ। আমাদের ব্রেইন যেভাবে যা কিছু চিন্তা করে সেইটা মানে ব্যাকে গিয়ে আমাদেরকে আরো চিন্তা করতে হবে যে আমার ভিতরে এই চিন্তাটা কেন আসলো। এই জন্য আসছে যে আমাদের ব্রেইন, মানুষের সীমাবদ্ধ ব্রেইন এভাবেই চিন্তা করতে অভ্যস্ত বলেই আমার ভিতরে এইভাবে চিন্তা আসছে। আমি সবসময় মানে বিপদ এড়িয়ে চলতে চাই, নিজের সমস্যার সমাধান করতে চাই, এই জন্য সেলফ ইমপ্রুভমেন্ট করতে চাই, হয়তোবা এই কারণে আমি এগুলি করছি। কিন্তু যখন আমাদের এই সীমাবদ্ধতা বুঝতে পারবো, তখন বোঝা যাবে যে না, আসলে জীবন প্রতিটা মুহূর্তে যে অবস্থায় যেটাই আসুক না কেন সেইটাই হচ্ছে থ্রিলিং। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা সবাই কখনো না কখনো কোনো না কোনো মুভি এনজয় করেছি বা কোনো গেম। তাহলে ওই যে আমরা এনজয় করি, আমাদের কি হয়, ওই মুভিটা যতক্ষণ দেখি ততক্ষণ আমরা খুব আনন্দ পাই, কিন্তু তারপর যখন শেষ হবে না, ইস এই জগৎটা তো ভালোই ছিল, মুভির জগৎটা, এই যে অ্যাডভেঞ্চার হোক বা যেটা একটা সোশ্যাল ড্রামা হোক, ওইটা তো আমি খুব অ্যাবজর্ব ছিলাম, কিন্তু এখন আবার এই বাস্তব জগৎটা সেই যেটা কিনা কোনো রকম আকর্ষণবিহীন, বোরিং, কেবল বিল পে করার জন্য চেষ্টা করে যেতে হবে, টাকা উপার্জন করে যেতে হবে। তাহলে জীবনটাকে যদি এভাবে আমরা দেখি তাহলে আসলে সেটা বোরিং। কিন্তু আমি একটু আগে যে মুভিটা দেখছিলাম, জীবনটা যদি ওইটাকেই কল্পনা করি যে আমি সেই মুভির চরিত্র, এইরকম কত স্যাটায়ার আছে সেই অনেক অনেক অনেক, তাহলে ওই ধরনের মুভিগুলির একটা চরিত্র আসলেই যদি আমি নিজেকে মনে করি, শুধু না বিশ্বাস করি, ইয়েস ট্রুলি আই এম এ ক্যারেক্টার অফ এ মুভি অর এ নভেল, তাহলে কিন্তু জীবনের থ্রিলটা আমি অনুভব করতে পারবো। যে আমার সামনের অনিশ্চয়তা, কারো যদি পরীক্ষা থাকে সে পরীক্ষার কি হবে না হবে, বা আমার চাকরি, কারো যদি চাকরির সমস্যা, যেটাই যে সমস্যা হচ্ছে কেন, শারীরিক বা পারিবারিক কারো কোনো কিছু, তাহলে কি হবে জানি না, এই যে অনিশ্চয়তা, থ্রিল, এইটা সেই মুভির মতন, ওই অ্যাডভেঞ্চারের মতন। তাহলে ওই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 3 ঘন্টা 3.25 ঘন্টার অ্যাভাটার মুভির ভিতরে আমরা
যে আনন্দ শিহরণ অনুভব করি, নিজেদেরকে ওখানে কল্পনা করি, আমাদের ব্রেন এভাবেই কাজ করে। ঠিক সেইভাবে এই বাস্তব জীবনটা আমাদের সামনে যতগুলি বছর আছে বলে আমরা মনে করি, এটাও আমাদের একটা কগনিশন, এটা হিউম্যান ব্রেনের পারসেপশন যে হ্যাঁ আমাদের আরো এত বছর সম্ভবত আয়ু আছে। কিন্তু এটা আসলে আমরা জানি না। আমাদের যে মেটাকগনিটিভ লেভেলে গিয়ে যদি চিন্তা করি, আসলে এই ধারণারও কোনো বাস্তব প্রসূত কোনো রকম নিশ্চয়তা নেই। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে অর্ডার, কেওস, এগুলি সবকিছুই হচ্ছে সেই আনপ্রেডিক্টেবল মুভির মতন, এবং আমরা সেই মুভির কেন্দ্রীয় চরিত্র প্রত্যেকে ব্যক্তিগতভাবে। তাহলে সেই কেন্দ্রীয় চরিত্র হিসাবে সামনে কি হবে আমি জানি না, অনিশ্চয়তা কি হবে জানি না, সামনে থ্রিল আছে, সাসপেন্স আছে, আগামী মাসে আমার বিভিন্ন বিলগুলি আমি কিভাবে পে করব সেটাও আমরা জানি না, অনেকে হয়তো জানি না। তাহলে যে যত না জানি সে তার ব্রেনের ডোপামিন তত বেশি সার্জ হয়, এবং আমার মুখের হাসি থেকে অনেকে বুঝতে পারবেন যে আমার ভিতরে ডোপামিন কিরকম সার্জ হয় সাধারণত। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এবার চোখ মেলে তাকাতে পারি। তাহলে ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ যারা এটা দেখছেন। আশা করি আগামী সপ্তাহে আবার দেখা হবে।